তো আমরা একটু আমাদের ক্লাসটা শুরু করি আজকে। আজকের ক্লাসে আমরা মূলত যেটা পড়বো একটু খেয়াল করি সবাই, এগুলো সম্পর্কে কিছুটা ধারণা গতদিন নিয়েছি আমরা, তারপরে আজকে একটু ডিপলি যাওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা টাইপস, দেন অপারেশন অপারেন্ড অ্যান্ড প্রথমে নুরজাহান ম্যাডাম যেটা দেখালেন যে আউটপুটে ভুল হচ্ছে, আমরা কি করব, কোডিং আগে অল্প অল্প করে লিখে, আগে সাপোজ আপনি একটা ইনপুট নিলেন, তো ওইটুকু কাজ আগে আউটপুটে দেখবেন যে ঠিকভাবে আসছে কিনা। প্রথমে যে মেসেজ যেটা হলো আপনার মানে ইনপুট নেওয়ার আগে আপনি লিখেছেন যে এন্টার এন্টার ইন্টিজার, ফার্স্ট ইন্টিজার বা সেকেন্ড ইন্টিজার, এই যে প্রথমে অতটুকু বলছি, প্রথম যে লিখলেন যে এন্টার ফার্স্ট ইন্টিজার, এই পর্যন্ত লিখে আপনি আগে প্রিন্ট পর্যন্ত আগে কম্পাইলারে রান করেন, দেন আপনি একটা ইনপুট নেবেন, স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট নিলেন, নিয়ে বলবেন যে আপনি ওইটুকু পর্যন্ত করলেন, দেখেন যে আপনি একটা ইনপুট নিতে পারেন কিনা, আপনি মানে আপনি এক্সিকিউট করবেন, একটু পর পর এক্সিকিউট করা, তাহলে আপনার সুবিধা হবে এবং ভুলের পরিমাণটা কমে যাবে। একটু পর পরই আপনি এক্সিকিউট করলেন, এটা কোনটা করা বেটার, মানে এটা রং ওয়ে যে আমি পুরো প্রোগ্রামে একবারে করলাম দেন আমি আউটপুট দেখতে গেলাম, এটা ঠিক না। আমরা আগে অল্প করে যতটুকু পর্যন্ত কম্পাইলার কোনো এরর না করে আমার চাহিদা অনুযায়ী আগে পুরো প্রোগ্রামটাকে খাতায় লিখবেন। দেখবেন আপনারা যে যোগ বিয়োগ গুণ ভাগের প্রোগ্রামটা করছেন আর কি, সেটা কিন্তু অলরেডি এটার একটা ফ্লো চার্ট এবং যে অ্যালগোরিদমটা আপনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। সো ওই অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো কোনটার পর কি করতে হবে, ওই ধাপগুলো বুঝে এর সাথে মিল করে কোডিং এ চলে আসা। তাহলে দেখেন আপনি কিন্তু একটা ফ্লো পেয়ে গেলেন, আপনি একটা চার্ট দেখলেন, মানে আপনি একটা প্ল্যান দেখলেন, প্ল্যান দেখে সেখান থেকে আপনি কিন্তু একটা বাড়ি বানানো শিখে গেলেন, এরকম একটা অবস্থা, তাই না? তো আপনি ওই ফ্লো চার্টটা দেখে কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে সেই ইনস্ট্রাকশন গুলোকে সিকোয়েন্সিয়ালি আপনার সোর্স কোডে একের পর এক লিখবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আশা করছি এরপর মানে আরো 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 একটু রিকভার হবে সবার। তো আমরা তাহলে চলে যাই ফার্স্ট এর টপিকসে, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট ডেটা টাইপস। এই সম্পর্কে আমি কিছুটা বলেছি গতদিন, ভ্যারিয়েবল সম্পর্কে বলেছি, চলক এর আগে কতদিন বলেছি, তাই না? ভ্যারিয়েবল মানে চলক, কনস্ট্যান্ট ধ্রুবক, আমরা জানি যার মান পরিবর্তন করা যায় না, ভ্যারিয়েবল হলো যার মান পরিবর্তিত হয়। আচ্ছা, তো আর হচ্ছে ডাটা টাইপ, ডেটা টাইপ সম্পর্কেও আমরা একটা ধারণা নিয়েছিলাম যে ওই যে ফরম্যাট স্পেসিফায়ার যখন পড়লাম কোন টাইপ, তখন কোন টাইপটা লিখতে হবে, এই জিনিসটা আমরা দেখেছি। তো আজকে যেটা আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ভ্যারিয়েবল জিনিসটা, তাহলে এটা পূর্ণাঙ্গ একটা ডেফিনিশন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা একটু দেখি যে একটা ভ্যারিয়েবলের মধ্যে কি থাকছে, যে কোনো ধরনের ভ্যালু থাকতে পারে, তাই না? ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো ধরনের ভ্যালু থাকতে পারে, ইন্টিজার থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, বা স্ট্রিং থাকতে পারে, বা ক্যারেক্টার থাকতে পারে। ঠিক আছে, একাধিক ক্যারেক্টার মিলে তৈরি হয় স্ট্রিং। এই যে জন লেখা, এটা একটা স্ট্রিং। সো যে কোনো কিছু থাকতে পারে। তো এই ভ্যারিয়েবলটা যখন আমরা বলছি, একটা সংজ্ঞা হিসেবে বলছি যে ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার ফর স্টোরিং ডাটা। এটা এমন একটা কন্টেইনার যেটা ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়, সেটা যে কোনো ধরনের ডাটা হোক না কেন। ঠিক আছে, আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছিলাম যে ইন্টিজার এ বি সি দেই, বা ই এফ জি এইচ যা খুশি তাই দিই, যে কোনো ধরনের ক্যারেক্টার ইউজ করি ভ্যারিয়েবল তৈরির ক্ষেত্রে। এবং আমরা জানি যে ভ্যারিয়েবল গুলো ইউজার ডিফাইন্ড, দ্যাট মিনস ইউজার সে ভ্যারিয়েবল গুলো তৈরি করে, তাই না? তো আমরা সেটাই বলছি যে এমন একটা নাম, সেটা কি করবে স্টোরেজ এরিয়াতে, যেটা হচ্ছে কম্পিউটারের মেমোরিতে স্টোরেজ এরিয়ার একটা নাম দিবে, যেটা হচ্ছে ইউজার আমরা দেখতে পারবো, আমরা যারা ইউজার বা প্রোগ্রামার তারা ওইটা দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিক্লারেশন, মানে হলো ঘোষণা করা, যেটা ঘোষণা করা, এবং হচ্ছে ইনিশিয়ালাইজ করা, মানে আগে থেকে বলে দেওয়া মানটা। তার একটা সিনট্যাক্স মানে নিয়ম, এইভাবে আমাকে লিখতে হবে। অলরেডি আপনারা এই পার্টটা জানেন যে প্রথমে ডাটা টাইপ লিখতে হয় এবং তারপর ভ্যারিয়েবল নাম লিখতে হয়। আমি জিনিসটা গতদিন দেখিয়েছি যে একাধিক ভ্যারিয়েবল গুলোকে আপনারা ইচ্ছা করলে এই সেম টাইপের, এগুলো হচ্ছে একই ধরনের ভ্যারিয়েবল, ইন্টিজার আই, ইন্টিজার জে, ইন্টিজার কে, আলাদা আলাদা তিনটা লাইন না লিখে আমরা কি করেছি, এখানে দেখেন ভেরিয়েবল লিস্ট তৈরি করেছি, এক লাইনে লিখে দিয়েছি, এটা লেখা যায়। তাহলে কি হয়, কোডিং এর যে যত বড়
হয়ে যাচ্ছে সেই লেংথটা, কোডিং এর লেংথটা কমিয়ে দেয় আর কি। ঠিক আছে, তো এরকম আমরা এটাকে, এই অংশটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। আমরা দেখেছি যে মেইন ফাংশনের দুইটা অংশ, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তো ডিক্লারেশন পার্টে কি করা হয়, এই যে ভ্যারিয়েবলটা ঘোষণা করা হয় এবং ওইটা ওই ডিক্লারেশন পার্টেই লিখতে হবে। এটার কোনো সুযোগ নাই যে আপনি ঘোষণা করে লিখে আসলেন ওই এক্সিকিউটেবল পার্টের মধ্যে গিয়ে। হ্যাঁ, আমরা এখানে আরেকটা জিনিস সেখানে শিখবো যে ভ্যারিয়েবলটাকে এই ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে মানে আরো দুই ভাবে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, এখানে একটু দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা, এই পাশে টু টাইপস অফ ভ্যারিয়েবল, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। দুই ধরনের ভ্যারিয়েবলটা থাকতে পারে, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলকে দুই ভাবে ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে লোকালি যেটা হচ্ছে মেইন ফাংশনের মধ্যে, আর আরেকটা করা যায় হচ্ছে মেইন ফাংশনের উপরে, গ্লোবাল ডিক্লারেশন। ঠিক আছে, গ্লোবাল ভ্যারিয়েবল। এই গ্লোবাল ডিক্লারেশন পার্টে যেটা ছিল, আমরা ঠিক ওই জায়গাটায় গিয়ে গ্লোবাল ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। নাকি একটু কি বোঝা যাচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল কি? একটা কথাই মনে রাখবো, লোকাল ভ্যারিয়েবল। হ্যাঁ বলছি, ওই পুরো প্রোগ্রামের মধ্যে এই y এর মান টা 20, এটা এই গ্লোবাল এই ডিক্লারেশনে বলে দেওয়া যায়, মানে আমাকে বারবার লিখতে হয় না। সাপোজ একটা ফিক্সড মানকে আমি পুরো প্রোগ্রামে ব্যবহার করব, তাহলে আপনি সেই মানটাকে কি করবেন, একদম উপরে দিয়ে দিবেন, গ্লোবালি ডিক্লেয়ার করে দিলেন। ক্লিয়ার? এখন ধরেন মেইন ফাংশনের মধ্যে অথবা বাহিরেও কিছু ছোট ছোট ফাংশনের থাকতে পারে, যেগুলোর কল থাকে মেইন ফাংশনের মধ্যে। কল মানে কি, ধরেন আমি আরো কিছু ফাংশন তৈরি করলাম অ্যাজ এ ইউজার, আমি আরো কিছু ছোট ছোট ফাংশন তৈরি করলাম। এই যে আপনারা যেটা কাজ করেছেন, যোগ বিয়োগ গুণ ভাগ করেছেন, আমি কিন্তু বলেছিলাম এগুলো কিন্তু এক একটা করে প্রোগ্রাম, তাই না? এক এক সাথে যোগ করেছেন, বিয়োগ করেছেন, গুণ করেছেন, ভাগ করেছেন, এগুলো কিন্তু এক একটা করে প্রোগ্রাম করেছেন। কারণ একটা প্রোগ্রাম হচ্ছে কতগুলো নির্দেশনার সমষ্টি। তো এখানে শুধু এতটুকুই জানি যে মেইন ফাংশনের মধ্যে যেটা আছে, যেটা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা থাকবে সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, আর মেইন ফাংশনের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তো এখানে আরেকটা আছে যে ভ্যারিয়েবলকে দুই ভাবে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে সরাসরি শুধু ভ্যালু দিয়ে করলাম, আরেকটা হচ্ছে মানে ভ্যারিয়েবল দিয়ে করলাম, আর একটা হলো ভ্যালু বসিয়ে করলাম। ভ্যালু দিয়ে করেছি, এখানে দেখেন একই জিনিসই, ডাটা টাইপ বসবে, ভ্যারিয়েবল নেম, এই যে একটা এক্স একটা ভ্যারিয়েবল নেম দিলাম, এবং ইকুয়ালস এই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে কি করলাম, একটা ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এক্স এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম, তার মানে কি হলো, এখন এক্স নামের এই ভ্যারিয়েবলের মধ্যে 10 রয়েছে। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। একটু রেসপন্স এটা কি 10 দেওয়া আছে না আমরা এর ভিতরে 1 থেকে 10 পর্যন্ত মনে করব? এটা মানে হলো আপনি স্ক্যানএফ দিয়ে যখন কাজ করেন, হ্যাঁ, আপনি যখন স্ক্যানএফ দিয়ে কাজ করেন তখন আপনার এইটা দরকার, এই প্রথমটা দরকার। কারণ দেখেন এখানে কিন্তু মান বলে দেওয়া নাই যে আপনি কোন ভেরিয়েবলে কত মান রাখতেছেন, তাহলে আপনি কিবোর্ড থেকে আপনি নেওয়ার ক্ষেত্রে এইটা ব্যবহার করবেন। আর আপনি যদি বলেন যে কোনো মান আপনি হচ্ছে মান বলে দিবেন, কোডিং এ বলে দিবেন যে একটা ফিক্সড মান ব্যবহার করবে তুমি সবসময়, ঠিক আছে, তখন আপনি নিচেরটা ব্যবহার করবেন। ক্লিয়ার স্যার? ওকে ম্যাডাম। তো ভ্যারিয়েবলের ভ্যালু মে চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। তো এই আমরা জানি যে ভ্যারিয়েবলের মানটা যে প্রোগ্রামের এক্সিকিউশন পার্ট পর্যন্ত যে কোনো জায়গায় পরিবর্তন হতে পারে। এখানে কারোর কোনো কোয়েরি আছে কিনা? ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কিভাবে ঘোষণা করা হয়? দুই ভাবে ঘোষণা করা হয়, মান বসিয়ে, মানে একদম মান দিয়ে, একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে, একটা ছাড়া, আর কোনো কিছু না। এখানে ভ্যারিয়েবল দুই ধরনের, এই তিনটা জিনিস। নেক্সট হচ্ছে
বাট কনস্ট্যান্টের মানটা কি, যেটা হচ্ছে যে ভ্যালু যেটার মান কখনোই পরিবর্তন হবে না এবং একবার ডিফাইন করা হয়ে গেলে, ঠিক আছে, একবার ডিফাইন করা হলে সেটার মান কখনোই পরিবর্তন হবে না। তো আমরা একটু এটাও দেখি, ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন এটাতেও আছে এবং এটাও দুই ভাবে করা যায়, দুই ভাবে দেওয়া যায়, দেওয়ার নিয়ম আছে, আপনি অ্যাজ ইউ উইশ যেভাবে আপনি দেন। সেটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে, এই যে কনস্ট CONST, আমরা যখন কিওয়ার্ড পড়েছি আমরা জানি কিওয়ার্ড মানে হলো একটা রিজার্ভড ওয়ার্ড। তো আমরা যখন কিওয়ার্ড পড়েছি 32টা কিওয়ার্ড আছে সিতে, সেটার মধ্যে দেখবেন এই কনস্ট কিওয়ার্ডটা রয়েছে এবং দেখি তারপরে একটা স্পেস দিয়ে দেন আমাদের ডাটা টাইপ লিখতে হয়। এটা কিন্তু সিনট্যাক্সের নিচে আছে এক্সাম্পল। তাহলে এই যে কনস্ট কিওয়ার্ডটা এখানে লিখে দিলাম, তারপর ডাটা টাইপ নিলাম একটা এবং একটা লিখলাম কনস্ট্যান্ট নেম। কনস্ট্যান্ট নেম বলতে আমরা যেরকম ভ্যারিয়েবল নেম নিয়েছিলাম সেম কনস্ট্যান্ট নেম। তার মানে কি, এখানে এক্স এর মানটা ফিক্সড হয়ে গেল, ঠিক আছে, এটা আমরা পরিবর্তন করব না। এখন যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এক্স এর মান এই জায়গাটায় গিয়ে পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা, তার মানে প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে পর্যন্ত একদম এটার মান, এই এক্স এর মান কোথাও পরিবর্তন করা যাবে না, আপনি ইনপুট নিতে করতে পারবেন না। আরেকটা হচ্ছে ডিফাইন প্রসেসরের মাধ্যমে করা, এই যে হ্যাশ দিয়ে ডেফিনেশন সেকশন যেটা বলেছিলাম, ঠিক আছে, এভাবে ডিফাইন করে দেওয়া যায়। সাপোজ, হ্যাঁ শাহিন আলম কিছু বলবেন? জি ম্যাম, বলেন। আমাদের যে ফিক্সড ভেরিয়েবল যেগুলো ছিল ওইটা কি অনেকটা আমাদের এখানে যে কনস্ট্যান্ট ছিল এটার মতো হয়ে গেল না? অনেকটা বলতে পারেন ওরকম, ওইটুকু পার্টে বলতে পারেন। মানে এটা হচ্ছে আমি এখানে ফরম্যাটটা দিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী না লিখলে একটা ফিক্সড ভ্যালু মান দিয়ে দাও, মানে আপনি ওখানে কনস্ট্যান্ট হিসেবে ওই জিনিসটার মান ফিক্সড হয়ে। এই যে দেখেন ডিফাইনের পর আপনি পাশে লিখেছি আইডেন্টিফায়ার নেম। আমার প্রথমেই স্যার একজন কোশ্চেন করেছিলেন যে আইডেন্টিফায়ার জিনিসটা কি। ওই যে আমরা একটা ভ্যারিয়েবলের নাম একই জিনিসই, একবার বলছি কনস্ট্যান্ট নেম, একবার বলছি আইডেন্টিফায়ার নেম, একবার বলছি ভ্যারিয়েবল নেম, জটিলতার কিছু নাই, সেম একটা নাম, একটা ইউজার তৈরি করবে একটা ভ্যালিড একটা নাম, ভ্যারিয়েবল নেম, কনস্ট্যান্ট নেম এবং এই যে আইডেন্টিফায়ার নেম, এগুলো কিন্তু সেম। দেখেন আপনি কার মধ্যে রাখছেন, আপনি পিআই না লিখলেন, আপনি এই ভ্যারিয়েবল এখানে আইডেন্টিফায়ারের জায়গায় শুধু পি লিখলেন, কোনো অসুবিধা নাই। আপনাকে যে পিআই লিখতে হবে এমন কোনো কথা নেই, শুধু পি লিখলেন, তার মানে বোঝা যাবে যে আপনি ওই পি এর মানটা ফিক্স করে ফেলেছেন কি দিয়ে, 3.14 দিয়ে। ক্লিয়ার? তার মানে এই ডিফাইন এর মাধ্যমে আমরা এটা কিন্তু বুঝতে পারছি যে এই স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতেছি এটা একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। ক্লিয়ার? ম্যাম এখানে তো সমান সমান চিহ্ন দিলাম না। ক্লিয়ার? জি, সমান সমান চিহ্নটা দিলাম না, ইকুয়াল। এখানে দিতে হয় না স্যার, এখানে দিতে হয়। এখানে আমরা শুধু এই যে ভ্যালু যেখানে বলে দিলাম, এখানে এটা বলে দিলাম, এটা হচ্ছে আমাদের লোকালি আমরা এটা লিখে থাকি, আর এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশনের মধ্যে পড়ে। তো গ্লোবাল ডিক্লারেশনে এখানে আসলে দরকার হয় না। নীলা ম্যাডাম কিছু সমস্যা আছে নাকি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কোনো সমস্যা আছে নাকি? স্যার এটা পার্টিসিপেন্ট স্যার বলতে পারবে স্যার, আমার কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা সবার উদ্দেশ্যে বলছি, কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার সমস্যা হচ্ছে না। না স্যার সমস্যা হচ্ছে না। তবে আমার একটু সমস্যা আছে। আচ্ছা, তো এখানে সি সাপোর্টস করে কিছু আরো কিছু কনস্ট্যান্ট আপনারা দেখেছেন আর কি, এগুলো ব্যবহার আপনারা করেছেন, এজন্য দিয়েছি যে আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আপনারা টি ব্যবহার করেন, এটাও কিন্তু এক ধরনের কনস্ট্যান্ট, কারণ এর মানটা সি কম্পাইলার জানে যে এটা মানে কি, ঠিক আছে। তো এটা এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল আর কি যেগুলো সি সাপোর্ট করে। নিউ লাইন মানে এটা মানে নিউ লাইন, সেটা কম্পাইলার বুঝে নেয়, সো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এগুলা তো কনস্ট্যান্ট ক্যান বি এনি ডাটা টাইপ, কনস্ট্যান্ট যে কোনো ধরনের ডেটা টাইপের হতে পারে, ঠিক আছে। তো ডাটা টাইপ গুলো নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, ডেটা টাইপের যেটা হচ্ছে সেটা আমরা দেখি, কতদিন আমরা একটু ধারণা নিয়েছিলাম সাইন্ড ইন্টিজার, আর এটা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। So signed integer, unsigned integer, short signed integer, short unsigned integer, signed integer, unsigned integer। দেখেন ইন্টিজারের কত কাহিনী, signed character,
ঠিক আছে, আনসাইন্ড ক্যারেক্টার এগুলো আর কি দেখবেন, লং সাইন্ড ইন্টিজার। তো এখানে হচ্ছে কত থেকে কত পর্যন্ত রেঞ্জটা একটা ম্যাক্সিমাইজ দেওয়া আছে, এটা বলা আছে যে অনলি এই কম্পাইলারটা সাপোর্ট করে অনলি 16 বিটের ক্ষেত্রে। আমার আর এখনকার বেশিরভাগই 4 বাইট ধরে নেয় কম্পাইলার গুলো, এখন সবগুলোই হচ্ছে যেহেতু আপডেট হয়ে গেছে এবং 32 বিটের কম্পাইলার। ঠিক আছে, এখন সবগুলো প্রায় 4 বাইট ধরে নেয় ম্যাক্সিমাম। এখন আমরা একটা কোড দেখে কিভাবে বুঝবো যে এটা 4 বাইটের নাকি 2 বাইটের? তার মানে হিসাব করতে যদি বলা হয় 4 বাইটের না 2 বাইটের, কোডিং এ হচ্ছে আপনি সাইজ দিয়ে বললে সাইজ নিয়ে নিতে পারবেন, সাইজ দেখা যায় কত নিচ্ছে আপনার কম্পাইলার কত। কিভাবে দেখবেন আপনারা একটু দেখেন, অলরেডি আমাকে দেখিয়েছেন, আমার অনেকে আইসিটি স্যাররাও আছেন অনেকেই, তো ওনারাও দেখিয়েছেন আর কি যে কিভাবে কি করেছেন। তো আপনারা দেখেন নিচে একটা দেওয়া আছে, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড স্টোরেজ সাইজ ফর ডাটা টাইপ। এই যে আপনি সাইজ অফ নামের এই ফাংশনটা ব্যবহার করে, এটা বিল্ট ইন একটা ফাংশন আছে সি তে। তো এর মধ্যে আপনি যে টাইপটা লিখে দিবেন যে ইন্টিজার, আপনার কম্পাইলার কোনটা সাপোর্ট করছে ইন্টিজার, আপনি যদি চান ফ্লোট তাহলে আপনি আচ্ছা। আরেকটা কথা এখানে আরেকটা কথা বলে নিই টাইপ কাস্টিং সম্পর্কে। আপনারা আমার অনেক স্যারেরাই করেছে, আইসিটি স্যাররা করেছে, আইসিটি স্যার। তো যারা টাইপ কাস্টিং করেছেন খুবই ভালো, আপনারা নিজে থেকে শিখেছেন, এটা আমারও ভালো লেগেছে। কিন্তু আমি তাদেরকে বলবো যে এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। যারা এই যে কোডিং বুঝতেছেন না, আরেকজনের কোড দেখেন, অনেকেই দেখেন, এটা দেখে অনেকেই, তো দেখতে গিয়ে দেখলেন যে উনি একটু অন্যরকম ভাবে করেছেন, একটা কিছু ব্যবহার করেছেন, ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনি ওই কোডটাকে কি করবেন, নিজের প্রোগ্রামের মধ্যে রান করাবেন, নিজের কোড ব্লকে রান করাবেন, করে আপনি দেখেন যে কোথায় বুঝছেন না, কোন লাইনটা বুঝছেন না, ওটাকে সিতে আপনি গুগলে সার্চ করেন, করে দেন আপনি খুঁজে আপনি সলিউশন বের করার চেষ্টা করেন। তো এটাতে আসলে ভয় পাওয়ার কিছু নেই। তো টাইপ কাস্টের নামে অনেক ওয়ার্ড এই যে আপনারা টাইপ কাস্ট করে করেছেন সলিউশনটা, ইট ইজ ইউজড টু কনভার্ট এ ভ্যারিয়েবল ফ্রম ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার ডাটা টাইপ। তার মানে এটা বলা হচ্ছে যে একটা ডাটা টাইপ থেকে আপনি যখন আরেকটা ডাটা টাইপে যাবেন, তখন সেটাকে কনভার্ট করার জন্য ব্যবহার করা হয় টাইপ কাস্টিংটা। ঠিক আছে, এই টাইপ কাস্টিং করার পর আমরা যে নতুন যে ডাটা টাইপটা লিখে দিই, মানে প্রসেস যে পার্ট, তার আগে লিখে দিতে হয়, কাস্টিং করে দেওয়া বলে সেটাকে। ঠিক আছে, আচ্ছা, অপারেটরস, অপারেন্ড এন্ড হচ্ছে এক্সপ্রেশনে চলে যায়। আচ্ছা, এক্সপ্রেশনটা কি? আপনারা অলরেডি এক্সপ্রেশন লিখেছেন, এক্সপ্রেশনটা লিখেছেন এরকম যে একটা এরকম গুণ করেছেন, 2 গুণন 2 করে, এবং y প্লাস 5, এটা একটা এক্সপ্রেশন হতে পারে। মোট কথা একটা এক্সপ্রেশন তৈরি করতে কি কি লাগবে সেটা আমি বলছি। কিছু অপারেটর লাগবে, সেটা এক বা একের অধিক অপারেটর হতে পারে। আর এটা হচ্ছে অপারেন্টস লাগবে। অপারেন্টসটা কি? অপারেটর মানে তো আমরা জানি, এখানে সাইন দিয়ে দেখানো হয়েছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে অপারেটর বলা হয় এগুলোকে। এবং অপারেটরের দুই পাশে যেটা থাকে তাদেরকে বলা হয় অপারেন্টস। ঠিক আছে, প্রত্যেকটা অপারেটরের বাম পাশে ডান পাশে যে এগুলো থাকবে, ক্যারেক্টার গুলো থাকবে, সেগুলো হচ্ছে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে অপারেন্টস। ঠিক আছে, তো এরপরে আমরা একটু দেখি অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তাহলে আমরা এক্সপ্রেশন সম্পর্কে জানলাম যে হচ্ছে অপারেটর এবং অপারেন্টস এর কম্বিনেশন। তাহলে আমরা এখানেও দেখি, এই যে দেখেন কিছু অপারেটর দেওয়া আছে এবং অপারেন্টস দেওয়া আছে, দুটোই আছে, তার মানে কি, এবং অনেক অনেক আছে, অনেক। সো এটা একটা বড় ধরনের এক্সপ্রেশন, খুব বেশি বড় না, একটু বড়, আগের তুলনায় একটু বড়। তো এটা হচ্ছে একটা এগুলোকে বলা হয় প্রোগ্রামিং, মানে আমাদের ভাষায় যেটাকে বলবো অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনটা সি প্রোগ্রামিং এ একরকম হইতে পারে, আবার নরমালি আমরা যে জেনারেল সাইডে লিখি, আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মে লিখি, তখন কিন্তু আবার এইভাবে লিখি না, এই যে এই স্টার সাইনটাকে এইভাবে, মানে গুণন চিহ্ন মাল্টিপ্লিকেশনটাকে এইভাবে লিখি না, একটু এইভাবে লিখি, ক্রস সাইন দিয়ে দিই, এরকম ভাবে লিখি, মাল্টিপ্লিকেশন বলতে বুঝায়। এরপর আমরা দেখি যে এক্সপ্রেশনে কি কি থাকে, অলরেডি বলেছি। এই যে ডেলিমিটারস মানে হলো সীমানা। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকে। আমরা সরল অঙ্কগুলো করেছি এর আগে, তখন আর কি ওই প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে আর কি এইভাবে এক্সপ্রেশন গুলো দেওয়া থাকে আর কি।
তো সি তে যখন আপনি এক্সপ্রেশন গুলো লিখবেন তখন মূলত এই অপারেটর গুলোর প্রতি একটু খেয়াল রাখা হয়। যেমন ভাগ চিহ্ন কিভাবে দিতে হয়, আমরা তো সি বাই এফ বাই জি এভাবে লিখেছি, এফ ডিভাইড জি এভাবে লিখেছি। কিন্তু নরমালি যদি আমরা খাতায় লিখতে চাই তখন কিন্তু আবার এভাবে লিখি না, উপরে এফ লিখি নিচে জি লিখি। এগুলো হচ্ছে আসলে এক্সপ্রেশনের সিতে লেখা কিরকম বা নরমালি যেভাবে লিখি অ্যারিথমেটিক এক্সপ্রেশন সেটা একটু ডিফার করে। তো অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ব্যবহার করা হয় সাধারণত নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য। নিচের ভ্যালুগুলো একটু দেখি, এগুলো আমরা জানি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলছি আমরা অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর গুলো নিয়ে যে এক্সপ্রেশন তৈরি করা হয় সেটাই হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো পার্সেন্ট এরকম দিয়ে কি বোঝায়? এরকম পার্সেন্ট দিয়ে কি বোঝায় ম্যাম? হ্যাঁ, মূল লাস্ট ডেরিভেশন মানে কি ম্যাম? ওই যে আপনার ভাগশেষ বের করার ক্ষেত্রে ভাগ এবং ভাগশেষ, জি ম্যাম। ভাগশেষ ব্যবহার করার জন্য আপনি এটা ইউজ করবেন। জি ম্যাম। আচ্ছা, রিমাইন্ডার থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখি অপারেটরস ক্লাসিফিকেশনস। এটা কি এখানে কয় ধরনের অপারেটর আছে? 4টা। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস এবং বিটওয়াইজ অপারেটর। এই 4 ধরনের আছে ঠিকই, কিন্তু এগুলোর মধ্যে দেখেন কোনগুলো কি কি পড়ে। অ্যারিথমেটিক অপারেটরস একটু আগে আমরা দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ। রিলেশনাল অপারেটর সম্পর্ক করবে কার মধ্যে, দুটো সংখ্যার মধ্যে হতে পারে, অবশ্যই একটা সংখ্যার মধ্যে না। রিলেশন থাকবে একটার সাথে না, দুটো সংখ্যার মধ্যে থাকবে। যেমন একটি দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, তার মানে কি আমাকে কম্পেয়ার করতে হবে, কিন্তু ওই জায়গাটায় দুটো সংখ্যা কম্পেয়ার করতে হবে, তাই না? বড় কোনটা, সংখ্যা দুটোকেই কিন্তু কম্পেয়ার লাগবে। এখন আমি তো একটা সংখ্যার মধ্যে বড় কোনটা এটা তো আর সার্চ করতে পারবো না। তো এটা রিলেশনাল অপারেটরটাকে খুব বেশি ব্যবহার করা হয় এর জন্য, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। সাথে আরো ব্যবহার করা হয় লজিক্যাল অপারেটর গুলো, ঠিক আছে? এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, এটাকে বলা হয় লজিক্যাল অর, এবং এটাকে বলা হয় লজিক্যাল নট, ঠিক আছে? আর এই পাশে এগুলোকে বলা হয় বিটওয়াইজ অপারেটরস। এগুলো বিটওয়াইজ অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, লেফট শিফট, রাইট শিফট, এগুলো আমরা দেখি। এগুলো আমরা একটু দেখে নিলাম আর কি কোনটা কাকে কি বলে। যে এটাকে বলা হয় ইকুয়াল টু, এটা হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে? 5 যদি 2 এর থেকে বড় না হয়, 5 কি 2 এর থেকে বড় না, মানে এটা তো এই কন্ডিশনটা তো সত্য, এজন্য এখানে ট্রু লিখেছি। এটা হচ্ছে রেজাল্ট দেওয়া এখানে, ঠিক আছে? এখানে প্রথম থেকেই বলি, এখানে যেটা দেওয়া হয়েছে যে এটা একটা মানে বলেন এক্সপ্রেশন, যেটা হচ্ছে 5 বড় কার থেকে, 2 এর থেকে। আমরা কিন্তু বলতে পারি এখানে কিভাবে বলবো, যেহেতু এটাকে টু লেস দেন। আচ্ছা ম্যাম, ইকুয়াল টুর মধ্যে দুইটা ইকুয়াল চিহ্ন দিল যে, এটা সমান কিনা, এই ধরেন আমি এখানে এ দিলাম বি দিলাম, এ আর বি এর ভ্যালু সমান কিনা, এটা সমান না, মিথ্যা। এখানে কি ইকুয়াল সাইন কি দুইটা সাইন না একসাথে? হ্যাঁ, ইজ ইকুয়াল, যেটা দুইটা ইকুয়াল, এখানে দুইটা ইকুয়াল কেন দেওয়া হয়? এটা মানে হলো এই পাশের বাম পাশের নাম্বারটা আর ডান পাশের নাম্বারটা সমান কিনা। মানে পড়বো কিভাবে ওটা? 5 ইজ ইকুয়াল টু নট 2 নাকি? করাবো স্যার। ও এটা পড়বো কিভাবে? এক নম্বরটা 5 নট ইকুয়াল টু। ম্যাম, ইকুয়াল টুর মধ্যে তো আমরা সাধারণত একটা ইকুয়াল চিহ্ন দেই। জি, ইকুয়াল টু এর মধ্যে তো আমরা সাধারণত এটা একটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দেই। রিলেশনের তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা, এটা বলা হয়েছে। এটা নরমালি হচ্ছে নরমাল অপারেটর না। নরমাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা অলরেডি আগে দেখেছি আর কি। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা একটু দেখি লজিক্যাল এন্ড, ঠিক আছে? লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দুটো মান নেওয়া হয়েছে, x এর মান 6, y এর মান 3। এই এন্ড এর জিনিসটা কি? এন্ড হলো উভয় পক্ষে কি হইতে হবে? ট্রু হইতে হবে। তাহলে এন্ড অপারেশনের কাজ কি আপনাদের মনে আছে স্যার? আপনারা কি যারা আইসিটি স্যাররা আছেন, এন্ড অর নট অপারেশনের কাজটা কি? দুইটা পজিটিভ হলে পজিটিভ, একটা নেগেটিভ হয়ে গেলে আর হবে না। তাহলে হবে না, তাহলে কি করতে হবে? আপনি এইভাবে বলেন, একটু সংজ্ঞা এইভাবে বলেন। তাহলে উভয় পাশে কি হইতে হবে? ট্রু হইলেই দেন আউটপুট কি হবে? ট্রু হবে। ঠিক আছে? এটা তখনই রিটার্ন করবে ট্রু ভ্যালু রিটার্ন করবে যখন দুই পাশে সত্যি হবে। দেখেন আপনি x এর মান এখানে 6 বসান,
তাহলে 6 থেকে তো 10 অবশ্যই বড়, তাই না? জি। তাহলে এখানে কি হবে, 1 না? ট্রু হবে। তাহলে এই পাশে আমরা ট্রু পেলাম এবং লজিক্যাল এন্ড, এবং এই পাশে বলছি y এর মান এখানে 3 বসায় দিলাম, তাহলে 3 একের থেকে বড়, এই পাশেও ট্রু। তাহলে এই বাম পাশের লেফট সাইড এবং রাইট সাইডে দুই পাশেই কিন্তু ট্রু আছে, সুতরাং এটা রিটার্ন করবে ট্রু। ট্রু। সেম একইভাবেই অর হচ্ছে যে কোনো এক পাশে 1 হলে আউটপুট রিটার্ন করবে 1, ঠিক আছে? যে কোনো একটা ট্রু হলে হবে। হুম। যেহেতু এটা দুটাই ফলস, দেখেন x এর মান যদি আমি এখানে 6 বসাই, 6 ইজ ইকুয়াল 5, এটা কি ট্রু? ফলস। ফলস। আবার y ইজ ইকুয়াল 5, তার মানে কি এটাও তো ফলস। তাহলে ফলস ফলস ফলস। ফলস। এখানে কি দুটাই ফলস হতে হবে? এটা 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 ফলস না। এই যে দেখেন এখানে 6 বসায় দেন, 6 আর 5 কি সমান? না, আমি বলতেছি যে যদি আমি এখানে y এর জায়গায় 2 বসাতাম তাহলে রিটার্নটা কি হতো? y এর জায়গায় যদি আমি 2 বসাইতাম এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে যদি 2 বসাইতেন তাও না, ফলস, তোমার 7 যদি বসাইতাম ম্যাডাম, y ইকুয়াল টু যদি 7 বসাইতাম তাও তাহলে ফলস, কারণ 7 ইজ ইকুয়াল টু কখনোই 5 না, কারণ এই পাশেও ফলস এই পাশেও ফলস। আপনি দেখবেন অপারেটর, এই যে মাঝখানের এই অপারেটর। আর যদি ম্যাডাম y ইকুয়াল টু যদি 5 বসাইতাম y তাহলে একটা ট্রু হলে তাহলে রিটার্ন করতে ট্রু। ট্রু। আচ্ছা জি জি, মানে যে কোনো একটা কারণ একটা একটা, রাইট হ্যাঁ হলে একটা সত্য হলে সত্য। এন্ড এটা এর হচ্ছে জন্য not। দুইটাই হইতে হবে আর ওর জন্য কমপক্ষে একটা। জি জি। জি। আচ্ছা, এরপরে হচ্ছে নট অপারেটর। তাহলে দেখেন x এর y এর মান দুটো সমান নয়, এটা তো আমার এইটা তো সত্যি, তাই না? তার জন্য রিটার্ন করলো কি ট্রু। x এর মান যদি আমি 6 বসাই, y এর মান যদি 3 বসাই, তাহলে x আর 3 কি সমান? প্রথমে আগে ব্র্যাকেটের দিক খেয়াল করেন। তার মানে 6 আর 3 কি সমান? না ম্যাডাম। তার মানে কি সমান না? নট তো সাইন দিয়ে বলেই দিছে যে সমান না, তার মানে এটা কি রিটার্ন করবে? ট্রু। আচ্ছা, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, এই লজিক্যাল অপারেটর বুঝতে হলে আরেকটু ক্লিয়ার বোঝানোর জন্য আর কি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে ধরেন এর মান দেওয়া আছে 2, বি এর মান দেওয়া আছে 4, সি এর মান দেওয়া আছে 3। আমাকে একটা সলভ করতে হবে। এটা একটা কি লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যাল অপারেটর দিয়ে তৈরি করা হয় যে এক্সপ্রেশন তার নাম লজিক্যাল এক্সপ্রেশন। আমরা একটু আগে দেখলাম যে অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে যে এক্সপ্রেশন তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তাহলে লজিক্যাল অপারেটর ব্যবহার করে যে এক্সপ্রেশন তৈরি করা হয় তার নাম কি লজিক্যাল এক্সপ্রেশন। কিভাবে এইখানে এখন আমরা যদি খেয়াল করি, এখন এর মানটা বসান, যে দেখেন এখানে শুধুমাত্র মান বসিয়ে দেওয়া হয়েছে প্রথমটাতে, তাই না? প্রথম লাইনে শুধু মান বসানো হয়েছে না? এবং এই অংশে দেখেন সত্য। এখানে কি করা হয়েছে? আগে প্রথমে নট 4, মানে 4 না, আগে প্রথমে এইটা হলো কি, এটা হচ্ছে অপারেটরের প্রেসিডেন্সি অনুসারে কাজ করা হয়েছে। আগে প্রথমে আমরা জানি সরল অঙ্কগুলোর ক্ষেত্রেও ব্র্যাকেটের কাজ আগে করা হয়, তাই না? ফার্স্ট ব্র্যাকেটের কাজ নাকি পরে করা হয়? আগে করা হয়। তো এরকম সি এরও কিছু নিয়ম আছে, এক্সপ্রেশন গুলো সলভ করার ক্ষেত্রে সিতেও কিছু নিয়ম মেনটেন করা হয় কিভাবে সলভ করা হয়। তো সিতে যখন আপনি সলভ করতে গেলেন তখন আপনি দেখেন নট 4, মানে এখানে নট 4 দেওয়া আছে, শুধু বি এর মানটা যেটা আর কি, যার কারণে 0। দেন হচ্ছে 2 এন্ড এর কাজগুলো আর কি করা হয়েছে, আগে এন্ড এর কাজটা এখানে এন্ড এর কাজটা করা হয়েছে, যে প্রথম টুকুর মধ্যে দেখেন 2 লজিক্যাল এন্ড। বুঝলাম না, ফার্স্ট ব্র্যাকেটে 0 কিভাবে আসলো প্রথমটাই? এটা হচ্ছে ধরে নেন আপনি যে অলসো 0 ধরে নিতে পারি, আর ধরে নিলাম 0, 4 না, আমি যদি এখানে ধরলাম 3 নিতাম তাহলে নট, আর কিছু না, এখানে নাল ভ্যালু নিয়ে নিলাম একটা 4 না, ফলস হলে 0 ধরে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, 3 নট ইকুয়াল বি, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা ওখানেও কিন্তু 0 চলে আসে। তো
এখানে কি তাহলে আমরা ফলস এর জিরোটা বসাইছি? এখানে হচ্ছে জাস্ট একটু ধরে নেওয়া হলো যেখানে আমরা মানে 4 না ছাড়া মানে কি যেখানে জিরো ভ্যালু নাল ভ্যালু আমি নিয়ে নিলাম আর কি। ম্যাম ওইখানে মূলত আমরা ওই ফলস ইকুয়াল 0 এবং ট্রু ইকুয়াল 1 ধরছি। মানে যখন মানটা 1 হয় তখন সেটা ট্রু হয়, আর যখন মানটা 0 হয় তখন এটা ফলস হয়। ওই লজিকে এটা হ্যাঁ করছি। 0 আর 1 লজিকে তো বসাইছি সেটা। সি প্রোগ্রাম করতে যাই তখন ফলস ইকুয়াল 0 বসাই, ফলস হলে, আর যখন ট্রু হয় তখন সেটাকে আমরা 1 বসাই। জি জি ট্রু রতন দা হলে ওটাই বলছিলাম। ট্রু হলে 1 এবং ট্রু এন্ড ফলস ফোর হলে 0। এটা 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 ট্রু কেন ম্যাডাম? এন্ড সাইন দিয়ে কি বোঝায়? লজিক্যাল এন্ড, লজিক্যাল হ্যাঁ, যে আপনার এন্ড অপারেশনটা আছে সেটা এটা এখানে সলভ করা হয়। না, ওই এন্ড দ্বারা কি বোঝাইছে? টু এন্ড ফোর, তার মানে এই এন্ড দ্বারা আমরা কি বুঝি? যেমন এর আগে আমাদেরকে যেমন বুঝালেন এই যে বি হ্যাঁ এর ক্ষেত্রে নট 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 বুঝাইছেন, তাহলে এই এন্ড একটু বের করেন একটু। হ্যাঁ, এটা যে এখানে এই একই লজিকটাই আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন। আমি একটু বলবো? ম্যাডাম হ্যাঁ, এবার একটু ওখানে যান, এবার এখানে বুঝতে পারছি পাওয়া ম্যাম। যেতে পারে। আমি ম্যাডাম এবার ম্যাডাম ম্যাম এবার বুঝতে বলেন, পারছি। পরের পেজে চলে যান ম্যাডাম, আমরা পারবো এবার। হ্যাঁ বলেন। বি ইকুয়াল টু 4 এটাও সত্য, যার কারণে এই আগের ঘটনাটা ট্রু জন্যই নিচে 1 ধরা হয়েছে। ম্যাম এটা বলতে চাচ্ছি যে এন্ড অপারেটরতে যে কোনো একটা মান শূন্য না হলে তো ট্রু হবে, যেহেতু দুটার মানই ভ্যালু আছে এ বি দুটাই, তাহলে এটা ট্রু। আর ট্রুর জন্য একটা 1, মানে এর মান 2 বি এর মান 4, কোনো সাইডে 0 হচ্ছে না, আর 0 না হলে তো একটা ট্রু হবে না ম্যাম, না না না, এ ইকুয়াল টু ট্রু এটা আমরা যেই শর্তটা দিয়েছি অর্থাৎ টু এ ইকুয়াল টু ট্রু, তো এটা তো ঘটনা সত্য, হুম এবং বি ইকুয়াল টু 4 এই ঘটনাও সত্য। হুম যেহেতু ঘটনাটা দিয়ে উভয় পক্ষে সত্য, এন্ড সাইনের উভয় পক্ষেই সত্য, তাই এই ট্রু ঘটনার জন্য নিচের লাইনে আমরা এটাকে 1 ধরেছি। হুম যেহেতু আমরা ট্রু হলে 1 ধরবো, তার কারণে আমরা এটা 1 ধরেছি। হুম, এটাই হলো মূল ঘটনা। হুম। জি ম্যাম এটাই। তো আমার লজিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে। লজিক হচ্ছে লজিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ হলো এটা ফিক্সড। জি যে ম্যাডাম, আমরা জানি এবং ট্রু ভ্যালুর জন্য 1 আসবে আর ফলস ভ্যালুর জন্য 0 আসবে। ভালো করছো। এটা তো ম্যাডাম ফিক্সড। আমরা সেকেন্ড লাইনে চলে আসি। হ্যাঁ এই যে দুইটা টার্ম দিয়ে যেটা বোঝানো হয়েছে, এটা কি অর বোঝানো হয়েছে? হ্যাঁ এটা অর, লজিক্যাল তাহলে অর অপারেশন। লজিক্যাল অর অপারেশনের কাজটা কি? যে কোনো একটা 1 হলেই 1, দ্যাট মিন্স যে কোনো একটা ট্রু হলেই ট্রু। ট্রু। হ্যাঁ তাহলে এখন অ্যাকচুয়ালি ম্যাম আমরা যখন হ্যাঁ। নট বি দিছি, হ্যাঁ সো বি ইজ ইকুয়াল টু আমাদের যেহেতু 4 ভ্যালু, তো এটা ট্রু। সো আমরা এটার উল্টাটা লিখবো, সো ফলস হিসেবে 0 লিখছি। এক্স্যাক্টলি লোক এত এবং আপাতত কাট দিয়ে দেন, তারপরে আমি করে দেবো। আমরা যখন সি এর ভ্যালুর সাথে আমরা এটাকে এন্ড লজিক গেটে লাগাইতেছি, তো এটার ভ্যালু 0 আসতেছে। আর আমরা যদি লেফট সাইডে আসি, এর ভ্যালু 2 আবার বি এর ভ্যালু 4, সো দুইটাই ট্রু হইছে, এই কারণে আমাদের এন্ড লজিক গেটের মাধ্যমে এটার ভ্যালু আসলো 1। সো আমাদের লেফট সাইডে 1 আসছে আর রাইট সাইডে হচ্ছে আমাদের 0 আসছে ভ্যালু লজিক গেটের মাধ্যমে। উভয় পাশে তো ট্রু না, উভয় পাশে ট্রু হলে ট্রু হইতো। ম্যাডাম এখানে কি আমরা আগে অরের ব্যবহার করব নাকি আগে এন্ড সাইনের আগে ব্যবহার এন্ড করব? করব, প্রেসিডেন্সি আগে এন্ড। আগে এন্ড করলে তাহলে এটার ব্যাখ্যা কি ম্যাডাম? 3 এন্ড পরে 0। তো এই ক্ষেত্রে Solve ম্যাডাম করতে আমরা 0 কে আবার 3 কে কার সঙ্গে কি তুলনা করব? এটা এখানে একটু শর্ট এই করে দেওয়া আছে, আর একটু এইভাবে করা যায়, আর একটু ম্যাম এখানে হচ্ছে ম্যাডাম যে কোনো একটা ইনপুট যদি 0 আসে তাহলে আউটপুট 0 হয় এন্ড এ। হুম এটা আমরা পড়েছিলাম, তো এই অনুযায়ী এখানে 0 আসছে, তাই তো? এক্স্যাক্টলি। যখন এন্ড অপারেশনের ক্ষেত্রে যখন দুইটার মান কি হবে? ট্রু হবে, উভয় পাশে মান ট্রু হবে, দেন আউটপুট ট্রু। দুইটা ইনপুট যখন আমরা ট্রু দিব, আউটপুট কি পাবো? ট্রু ভ্যালু পাবো। দুইটা ইনপুট যখন আমরা 1 দিব বা পজিটিভ দিব, তখন কি পাবো? আউটপুট ট্রু পাবো, 1 পাবো। এটা। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হইলে আউটপুট 1। এই দুটো কনসেপ্ট। আর নটের ক্ষেত্রে কি হবে? যদি ট্রু থাকে দেন সেটা ফলস হয়ে যাবে। আমার বললাম বি নট, তার মানে বি না, তার মানে কি হবে? ফলস, 0 ভ্যালু।
বি তো এটা ট্রু, তাই না? ট্রু ভ্যালুকে আমি যখন নট বি বলছি, তার মানে এটা কি হবে? 1 ম্যাডাম এটাকে বোঝার জন্য যদি আরেকটা লাইন করা যেত তাহলে বোধহয় হ্যাঁ, ভালো হতো। আমি আরেকটা লাইনে দিয়ে দিব স্যার, আমি আরেকটা লাইনে দিয়ে দিব নি, তাহলে একটু যেমন সুবিধা এটা হবে। 2 আর 4 ওইটাই 4 বলছি। এটা ট্রু হওয়ার কারণে এটার মান কিন্তু আমার আমরা পিডিএফটাতে এডিট করা যাচ্ছে না কেন, আমি এজন্য আর কি করতে পারছি না, লিখতে পারছি না। সাইন ইন ম্যাডাম এখন আমাদের সলিউশনের 1 2 3 নাম্বার 3 নাম্বার লাইনের সলিউশনটা 4 নাম্বার যে লাইনে আসছে, এই 4 নাম্বার লাইনে 1 এবং 0 আসলো, এটা কেন? যেটা একটু আগে এক ভাই ব্যাখ্যা দিল যে 3 এর সঙ্গে এন্ড দেওয়ার পর 0 আসছে, যদি 0 এর সাথে কোনো এন্ড সাইন থাকে তাহলে ওটার মান 0 আসবে, যার কারণে 0 চলে আসছে। জি, এখন 1 অর 0, লাস্ট নাম্বার লাইনের আগের নাম্বারে বলি 1 অর 0, যে কোনো একটা 1 হইলে তো 1। 1 ম্যাডাম এখানে এর মান 2, তার মানে এটা ট্রু। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ট্রু হলে পারে 1 আমরা বসাবো। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই যে বি এর মান 4, এটা মানে হচ্ছে কি ট্রু হলে পারে 1 বসাবো। নট মানে নট বি, মানে নট এর জন্য কি হয়েছে, এটা কিন্তু ফলস হয়ে গিয়েছে। না ম্যাডাম এটা না, আমি প্রথমের যে অংশটুকু, হ্যাঁ বলেন। অরের প্রথম অংশটুকু বলতেছি। এখানে এর মান 2, বি এর মান 4 এবং এই দুটা হচ্ছে এখানে এন্ড আছে। এখন এই দুটাই ট্রু বলতে আমি এখন 1 এন্ড 1, এখন অর এন্ড গেটে আমরা কি করি, দুটা গুণ, এ মানে এই দুই অংশ গুণ হবে, গুণ হলে 1 এন্ড 1 গুণ করলে 1 হয়। দ্বিতীয় ক্ষেত্রে সি এর মান এখানে আছে 3, মানে এটা ট্রু এর জন্য 1 নিব, আর এই নট বি এর মান নট 4, এটার জন্য 0 নিব। তো এই দুটা আবার গুণ করলে পরে 0 আসে সেক্ষেত্রে। আর যেটা হচ্ছে আমরা এই যে লম্বা যেটা হচ্ছে অরের ক্ষেত্রে হয় যোগ, এ অংশ এবং এ অংশ যোগ হয়, দুই অংশ যোগ করলে পরে বাইনারি অনুসারে 1 হয়, সে অনুযায়ী এখানে 1 আসছে। আচ্ছা ম্যাম, এটা আমাদের হোমওয়ার্ক থাকুক, আমরা একটু অ্যানালাইসিস করি এটা নিয়ে। হ্যাঁ, আপনারা হচ্ছে এটা অ্যানালাইসিস করেন। ম্যাডাম হ্যাঁ, অনেকে বুঝে ফেলেছেন অলরেডি। এরকম হোমওয়ার্ক দিয়ে দেন, আমরা করে দেব। ম্যাম হোমওয়ার্ক দিয়ে দেন, আর কালকে আবার যারা না বুঝবো তাদেরকে একটু ক্লিয়ার করে দিন। এটা আপনাদের এটাও একটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা আউটপুট কি হবে আমাকে বলুন। এটা এভাবে প্রোগ্রাম দিয়ে করে দেখাবেন, এর আউটপুট কি হবে এটা আমাকে দেখাবেন। এখানেও দেওয়া আছে ঠিক একই ভাবে, এখানে শুধু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এটা যদি বলা হয় যে এরকম কোন এক্সপ্রেশনকে আপনি সলভ করেন সি প্রোগ্রামের মাধ্যমে, দেন আপনি তখন কি করবেন। ঠিক আছে, সিতে আপনি আগে প্রথমে ইনপুট গুলো নিয়ে নিলেন, ভ্যালুগুলো নিয়ে নিলেন, দেন পুরো এক্সপ্রেশন গুলো আপনি শুধু লিখলেন, দেন আউটপুট করলেন। কিন্তু আমাকে জিনিসটা পুরোটা বুঝাই দিতে বলেন। জি ম্যাম, এটা প্রোগ্রামে রান করালেই তো হবে শুধু, নাকি? হ্যাঁ, যদি আগেরটা করতে পারি তাহলে এটাও করতে পারবো। আমরা পারবো না? দেখেন একই জিনিসই কিন্তু, কঠিন কিছু না। এই যে প্রথম শুধু দেওয়া আছে। জি ম্যাম, আমরা ট্রাই করি, পরে না পারলে কালকে জিজ্ঞেস করব ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা তাহলে এটা করি, আমরা তাহলে এটার আউটপুটটা সম্পর্কে আগামী দিন তাহলে আমরা পাচ্ছি আর কি। তো এই যে অপারেটর ব্যবহার করে কিছু প্রোগ্রামগুলো আপনারা আমাকে একটু দেখাবেন। আচ্ছা, আমরা তাহলে একটু ফার্স্ট একটু একটা কয়েকটা জিনিস একটু দেখে আসি। আমি যদি একটা বলি যে সিম্পলি যে একটা সি প্রোগ্রাম লিখুন, একটা রিলেশনাল অপারেটরের যে ব্যবহার করে সেটা একটা সি প্রোগ্রাম লিখুন, আপনি কিভাবে লিখবেন বলেন? আমার এটাই প্রবলেম। দেন কি করব? ডার ফাইল এরপর মেইন ফাংশন, দেন কি লিখবো আমরা? লোকাল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব। আচ্ছা, আমরা আসলে আমাদের প্রথমে ইনস্ট্রাকশন গুলো বলেন তো, যে আমরা আগে এটা করব তারপরে এটা করব। আগে একটু বলে নেন মুখে, তারপরে শুনি, তারপরে আমি লিখবো। আগে বলেন কি করব। কিওয়ার্ড এর জন্য কি কি ইনস্ট্রাকশন গুলো আমরা লিখব? ম্যাম প্রথমে আমরা ইনপুট নিব এ বি সি। কিওয়ার্ড নেব। আচ্ছা, এম্পারসেন্ডের কাজ যেন কি? জায়গা। কিবোর্ড থেকে ইনপুট। স্ক্যানএফ এর কাজ কি? ইনপুট নেওয়া। এই যে আমি এতটুকু কাজ করলাম, আপনাদের সবার প্রথমে কাজ হবে আগে এইটুকু কাজকে দেখা, এন্টার টু নাম্বারস।
আমার কিন্তু কাজ হয়েছে, কোনো এরর দিয়েছে? কোনো এরর দিয়েছে? না না ম্যাডাম। দেখেন আমার কিন্তু নিচে কোনো ওয়ার্নিংস নাই, কোনো এরর নাই, কোনো জিরো, মানে সবকিছুই কিন্তু আমার এখানে জিরো। তাহলে আমাদের প্রথমে কাজ হবে যে আগে অল্প যতটুকু কাজ করব ততটুকু আগে হলো দেখা আর কি, দেখে আসা। দেন হচ্ছে আমাদের এই দুটো ইনপুট নেওয়ার পরে আমি যেটা কি করব সেটা হচ্ছে শুধুমাত্র সংখ্যা দুটার মধ্যে আমি ট্রু আর ফলস এর এটার বিষয়টা দেখাই আর কি, এটা একটু দেখাই তারপরে আপনাদের কথা মতো করে দিব। আচ্ছা আচ্ছা, আমি এমন একটা কিছু লিখতে চাই, সেটা হলো ধরেন ট্রু ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে? আমার আউটপুটটা হবে যে ট্রু ভ্যালু রিটার্ন করবে। আমি ট্রু ভ্যালুটা দেখতে চাই। এই যে আমরা একটু আগে যেটা শিখতেছিলাম না, সেটাই আমি লজিক্যাল এন্ড লজিক্যাল অর এর ক্ষেত্রে পরে দেখব। আগে আমরা হচ্ছে রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে আগে একটু দেখে আসি, যেহেতু এখানে আমাদের কাজটা হলো রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে। তাহলে আমরা ট্রু ভ্যালুটা দেখতে চাই। কিসের জন্য? ফর আমরা যদি চিন্তা করি যে এর মানটা বড় কার থেকে, বি এর ক্ষেত্রে, বি এর থেকে, তাহলে দেখেন এই জিনিসটা আমার হলো কাজ হবে শুধু এই এতটুকু, মানে আমি দুটো সংখ্যা দিলাম, এখন ওই সংখ্যাটা হলো, এটা কিন্তু শুধু প্রিন্ট করলাম, এটা মানে হলো শুধু প্রিন্ট করা, শুধু প্রিন্ট করা বা শুধু একটা মেসেজ দেওয়া, ঠিক আছে? মানে যা লিখলাম তাই আসবে। তো এখানে এই যে মডুলাস ডি দিলাম, এখানে গিয়ে আসলে এই ভ্যালুটা আমি দেখতে চাই যে ঠিক আছে কিনা। এন্টার করব দুইটা নাম্বার যেখানে এটা হবে মানে বেশ বড় ডাটা, তাহলে আমার পুরো প্রোগ্রামটা ঠিক হবে, আমার ট্রু ভ্যালুটা রেজাল্ট করবে। ওখানে বি হবে মনে হয়। কি হবে? ম্যাম আচ্ছা, a is greater than c, d লিখে ফেলছেন। a is greater than d। হ্যাঁ হ্যাঁ, এখানে বি লিখে ফেলেছি, দেখেছি। আর printf বানানটা বোধহয় ম্যাম পুরোপুরি হয় নাই, এন টি বাদ করতে, p r i n n লাগবে ম্যাম। আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে দেখবো যে where enter two numbers where first number is greater than second number, এভাবে লিখলেও হয়। মেসেজ আপনার ইচ্ছা, মেসেজ আপনার ইচ্ছা। একটু মিল রেখে আমি একটু বড় করে দিচ্ছি কি একটু বোঝানোর জন্য যে আমি আসলে কি করতে চাচ্ছি, যে কি লিখতে করতে চাচ্ছি প্রথমে। দেন সেকেন্ড নাম্বার, ঠিক আছে? আমি শুধুমাত্র এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি যে কি আসে। এখন আমাদের কি আসা উচিত বলেন তো, আমাদের প্রোগ্রাম দেখেই বলেন। আপনারা কি বুঝতে পেরেছেন যে আমি কি করতে চাইছি? এ বড় আসবে বি ছোট। আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র ওই ট্রু ভ্যালুটা আসছে কিনা, অথবা আমি যদি এই আমার লজিকটাকে চেঞ্জ করে দিই যে আমার এটা তো আউটপুট দেখাবে না, তাহলে এটা আমার ফলস দেখায় কিনা, ট্রু দেখায় না ফলস দেখায়, এই জিনিসটা আমি এক্স্যাক্টলি দেখতে চাচ্ছি, দেখা যাবে কিনা। আমরা দেখে আসি তাহলে। ধরেন আমি প্রথমে বললাম যে মেসেজ দেওয়ার বড় মেসেজ দেওয়ার সুবিধা হলো এটা যে ইউজার বুঝতে পারবে, আমি ছাড়াও আপনি দেখলেও কিন্তু বুঝতে পারবেন। আমি কিন্তু কোডিং লিখেছি, কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন না যে কিভাবে কি ইনপুট দিতে হবে? তাহলে প্রথম নাম্বারটা কি করতে হবে? বড় সংখ্যা দিতে হবে, বড় সংখ্যা দিতে হবে। আর সেকেন্ড নাম্বারটা কি দিব তাহলে? ছোট সংখ্যা দিব। তাহলে এখন আমরা দেখি, এই যে দেখেন ট্রু ভ্যালু ফর, আমি মেসেজটা দিলাম ওই জন্য ট্রু ভ্যালু লিখে দিলাম, কারণ হলো আমার এক্সাক্ট যেন ওই রেজাল্টটা যেন আমি বুঝতে পারি। দেখেন 1 কিন্তু চলে আসছে। ম্যাডাম ভ্যালু বসায় দিয়ে এন্টার দিবেন নাকি?
হ্যাঁ জাস্ট ভ্যালু বসায় দিয়ে আমি আগে প্রথমে 8 দিছি, তারপরে এন্টার করছি, তারপরে 6 দিছি, তারপরে এন্টার করছি, আমার রেজাল্ট চলে এসেছে। আমার তো এখানে আলাদা আলাদা করে নিতে পারতাম, তাই না? দুইটা সংখ্যা আমি একবারে নিলাম, যার কারণে একটা সংখ্যা যখন 8 নিলাম, নেওয়ার পরে আমাকে একটা এন্টার প্রেস করতে হবে, এন্ড দেন আমরা ট্রু ভ্যালু নিতে পারব, আমরা হচ্ছে আউটপুটটা পাবো। ঠিক আছে, এটাই কিন্তু প্রসেসিং, এখানে প্রসেসিং হয়ে গেছে, দেন এখানে আমাদের আউটপুট এই লাইনটাতে, এই লাইনটাই প্রসেস এন্ড আউটপুট। এটাই ম্যাডাম একটা ফলস ভ্যালু দিয়ে দেখান। হ্যাঁ, ফলস ভ্যালু কি করব আমি? দেখেন এটা এই কন্ডিশনটাকে আমি উল্টা করে দিই। আমি শুধু এটুকু দেখানোর জন্য যে আমরা ট্রু ভ্যালু ফলস ভ্যালু, ওইখানে আপনারা যখন কাজ করবেন আগে প্রথমে এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন। আমি যেহেতু এখন ফ্লো চার্ট দেখালাম না, তো আপনারা আমি ওই একই ভাবেই দিব, ওই 8 দিব, ওই 6 দিব। দেখেন এবার কি আসছে, ফলস আসছে না, কারণ আমার প্রথম ভ্যালুটা আসলে তো মানে বড়, কিন্তু আমার এখানে কিন্তু মেসেজ এখন পরিবর্তন করে দিতে হবে। এই মেসেজ দিলে কিন্তু কেউ বুঝবে না, স্বাভাবিকভাবে মেসেজ কিন্তু আমার পরিবর্তন করে দিতে হবে, তাই না? মানে আগেরটাই রেখে প্রথমে 6 পরে 8 দিতে হবে। হ্যাঁ, আগের মেসেজটাই রেখে প্রথমে 6 পরে 8 দিতে হবে, তাহলে 0 আসবে, ফলস। আচ্ছা বুঝতে পেরেছেন তো আমি কি বুঝাতে চাইলাম? জাস্ট আপনারা ট্রু ভ্যালু কোনটা ফলস ভ্যালু দিচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য, যেটা নিয়ে আমরা এই যে এত করলাম যে না আমরা বুঝতে, আপনাদের এই কোঅপারেশনটা আমার খুবই ভালো লেগেছে। ভালো, আপনারা যে কজন আছেন অ্যাক্টিভ আছেন, এটা ভালো আর কি। তো এখন আমাকে বলেন যে আমি আসলে আরো কি ভাবে এটাকে এক্সপ্রেস করতে পারি। যে এই যে আমাকে প্রথমে হেল্প করছিলেন হচ্ছে শাহিন আলম, না? আপনি বলেন তারপরে কি করবেন। যেখানে আমরা রিলেশনাল অপারেটর অলরেডি কিন্তু একটা ব্যবহার করে দেখালাম, কিন্তু আমি এরকম করে করতে চাই না। আমি করতে চাই এখন আপনাদের থ্রুতে, যে আপনারা কিভাবে করতে চান। এরকম যদি আমি আপনাদের কাছে কিছু অপারেটরস গুলোর ব্যবহার দেখতে চাই, তাহলে আপনারা কি করবেন আর কিভাবে দেওয়া যেতে পারে? ম্যাম এন্ড এবং অর একসাথে করা যেতে পারে। আচ্ছা, আমি যদি স্টপ শেয়ার করে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাদেরকে সবাইকে দেখাতে পারেন, আপনি ট্রাই করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা সবাই তাহলে একটু দেখি যে আপনারা কিভাবে করতে চাচ্ছেন, তাহলে সবার জন্যই ভালো হবে, সবাই বুঝতে পারবে যে সবার লজিক গুলো বা থিমগুলো। যেমন আমি বললাম যে আমি এরকম একটা দেখাইতে চাই। আমি কি দেখালাম, আমাদের কাজটা হচ্ছে যে এই যে অপারেটর গুলোর, আমি আবারও বলছি, আমাদের যে উদ্দেশ্যটা হচ্ছে অপারেটরস গুলোর যে এই যে মেইন এটা কম্পাইলার কি বুঝছে সেগুলো বোঝা, অপারেটর সম্পর্কে ক্লিয়ার ধারণাটা, কনসেপ্টটা আমাদেরকে পাওয়া। আজকে ক্লাসের মেইন উদ্দেশ্যটা হলো এটা। ঠিক আছে, সো আপনারা কেউ একজন শেয়ার করেন, আমাকে দেখান, যাতে আমরা সবাই শিখতে পারি। আচ্ছা, আমাদের সাথে শেয়ার করছেন হচ্ছে নোমান বিন হোসেন, শেয়ার করছেন সবাই, আমরা একটু দেখি। সুন্দর, আপনার লেখাগুলো সুন্দর, যেমন হয়েছে যে এই যে একটু পর পর স্পেস দিয়েছেন যাতে বোঝা যাচ্ছে। কিন্তু এই যে মাঝখানে এত ফাঁকা ফাঁকা কেন? 11 লাইনের পর 17 লাইন। তাহলে দেখেন আপনার এক্সপ্রেশনটা কিন্তু ঠিক হলো না। এক্সপ্রেশনটা আমি যেটা দিলাম ওটা তো আমার ইয়েতে দিলাম, ওই এক্সপ্রেশনটা তাহলে কেটে দেন। আমি যে প্রিন্টএফ এর মধ্যে রেজাল্টে, ওটা না রেজাল্টে যে আপনি শুধু লিখেন, এমনি শুধু রেজাল্ট লিখেন বা হ্যাঁ, তাহলে বোঝা যাবে, সবার ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, মানে ওই এক্সপ্রেশনটার রেজাল্ট আসলে কি হয়, আলটিমেটলি আমরা এটা দেখতে চাচ্ছি, যে আমরা দেখতে চাচ্ছি যে এখানে 4টা নাম্বার নিচ্ছে, সো রেজাল্টটা কিন্তু আসলো না। ওই দিলেন না কেন, মডুলাস ডি কে দিবে ভিতরে, না দিলে ওই মানটা তোর মধ্যে যাবে না, কোথায় যাবে? আপনারা এটা কিন্তু আরেক ভাবে করতে পারেন, এটা তো এক লাইনে মানে শর্টকাট করে দিন। আরেকভাবে করতে পারেন, এই পুরো এক্সপ্রেশনটাকে ওই যে আমি একটা হোম টাস্ক দিলাম, যেটা আজকের হোম টাস্কে, সেটা আর কি সেরকম করে করতে পারেন। হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল মডুলাস ডি, কারণ এই মানটাই ওই মডুলাস ডি এর মধ্যে গিয়ে বসে যাবে। লিখেন রেজাল্টের পর ইকুয়াল দেন মডুলাস ডি। হ্যাঁ, কারণ কি ইন্টিজার টাইপেই তো আমরা মানটা দেখাবো, তাই না? 0 আর 1 তো ইন্টিজার, আপনি বুলও লিখতে পারেন। আচ্ছা,
ওটা এখন দরকার নাই আপাতত। মডুলাস ডি কেন শুধু আসলো? মডুলাস ম্যাম এন্ড দিছেন আপনি এম্পারসেন্ট রেজাল্টে ম্যাম a গ্রেটার দেন b এর মধ্যে তাহলে এটা 0 0 চলে আসবে, তাই না? 0 তারপরে জি, ম্যাম। সি d এটা 1 আসবে। গ্রেটার দেন ডি, তাহলে এটা হচ্ছে 1। তার মানে হ্যাঁ ডিটা বড়, আরটা হচ্ছে 7 থেকে বড়, তাহলে হচ্ছে 1। তাহলে আমরা যেহেতু দেখলাম অর অপারেশনে আমরা জানি কি যে কোনো এক পাশে 1 হলেই আউটপুট হয় 1। দেখেন আপনার রেজাল্টের সাথে কিন্তু মিলে গেল 1। ক্লিয়ার? এইগুলো কেন শেখানো হয় সি প্রোগ্রামিং এর এই মানে এই পার্টে এই আজকের দিনটাতে এগুলো শেখানোর উদ্দেশ্যটা হলো যখন আপনি কোনো সমস্যার সমাধান করবেন তখন এই ক্যালকুলেশন গুলো কাজে লাগবে, বিশেষ করে এই অপারেটরস গুলো লাগবেই। জি ম্যাম আরেকটা করে ছিল, জি আরেকটা করে ছিল এই এখন যেটা সেভ করব ম্যাম exe ফাইলটা, এটাতে ক্লিক দিলে শুধু তখন নাম্বার এন্টার করলে হবে না? হ্যাঁ হবে। এটা শেয়ার করব আপনাদের সাথে যেটা আজকে আমরা পড়লাম আর কি। তো তার শেষে একটা আউটপুট চেয়েছি, তো আপনারা আমাকে ওটাই করে দিবেন। আর হোমওয়ার্ক হলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই যে আমরা ক্লাস টাইমে যে যে জিনিসগুলো শেয়ার করলাম সেটা। কালকে প্রথমে কাজ হবে আমরা বাসায় যা যা প্র্যাকটিস করছি, কে কি করছি, কে কিভাবে অপারেটর গুলোকে ব্যবহার করতে পারছি সেগুলো একটু দেখা। সবারটা আমরা সবারটা একটু দেখবো, এরকম দু একজন এটা দেখলে পরে সুবিধা হবে যে আমরা বুঝতে পারবো নিজেদের ভুলগুলো, নিজেদের এগুলো শেয়ার করতে পারবো সবাই। থ্যাংক ইউ ম্যাম। আমি দিয়ে দিব স্যার, ওটা দিয়ে দিলে আপনারা পিডিএফ যখন ক্লাস ম্যাটেরিয়াল পেয়ে যাবেন পিছনের ওই পার্টটা করে ধরে করে আপনারা আমাকে জানাবেন। কিন্তু হ্যাঁ প্রথমে আগে খাতায় করবেন, তারপরে আগে বুঝছেন কিনা দেন আপনি কম্পিউটারে বসবেন, আগে খাতায় সলিউশন করবেন। এই পর্যায়ে প্রোগ্রামিং এর প্রথমে হলো আপনাকে খাতায় করতে হবে, মানে কোডিং লিখে না যাই করেন আগে আপনি যদি খাতায় লিখে করেন তাহলে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। যে আপনি আগে চিন্তা করতে হবে যে আগে আমি কি করতে চাই, এটা এই জন্য বললাম যে আগে লিখতে হবে, না লিখলে তো আমরা আসলে আলটিমেটলি বুঝতে পারি না। আমরা যখন কোডিং এ করতে চাই তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কি করতে যাচ্ছি, কি আউটপুট পেতে যাচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। জি ধন্যবাদ ম্যাডাম। জি কার কোনো কোয়েরি আছে? জি না ম্যাডাম ধন্যবাদ। থ্যাংক ইউ। জি ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। ধন্যবাদ সবাইকে।